আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব। সে আলোকেই সাইফুদ্দিন কুডন্ট মেক ইট, বাট হি ওয়াজ ভেরি ক্লোজ বাই। টিম খুব সুন্দর ভালো বানিয়েছে, আর 4টা ফাস্ট বোলার রাখছে, স্পিনার রাখছে, সাথে ব্যাটসম্যানগুলো যারা এই ছাড়া আর আমার কাছে মানে খুব বেশি অপশনসও ছিল না। নাফি, ইনজুরিতে থাকা তাসকিনকে সহ অধিনায়ক করা কিংবা জিম্বাবুয়ে সিরিজের শীর্ষ উইকেটে শিকারী অলরাউন্ডার সাইফুদ্দিনকে বাদ দেয়া, সবকিছু মিলিয়ে আসলে অনেকটা চমকহীন বিশ্বকাপ টি-20 স্কোয়াড ঘোষণা করলো বিসিবি। এছাড়া তবে টি-20-র মার্কাটের যে ক্রিকেটটা এখন চলে, সেখানে অনেকটা স্ট্রাইক রেটে অন্যান্য দলের ক্রিকেটার যে পিছিয়ে বাংলাদেশের ক্রিকেটার, এছাড়া পিছিয়ে বাজার মূল্যের হিসাবেও মাঠের পারফরমেন্সে তাই ভরসা বাংলাদেশ টিমের জন্য। টি-20 বিশ্বকাপ স্পট নিয়ে সান্ধ্য বাজারে থাকছে বিস্তারিত, সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসওয়ার নাফি এবং আমি তানজিলা খান মিম। সারা বাংলাদেশের মানুষ আমাদের জন্য দোয়া করছে, এটা আমাদের মনোবল অনেক অনেক বাড়িয়ে দিয়েছিল। জীবন মৃত্যু দশা থেকে আমাদের কোম্পানি আমাদেরকে উদ্ধার করে আনছে, সেজন্য কোম্পানিকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন খুব খুব আনন্দ লাগতেছে, যা বড় প্রকাশ করা যায় না। আমরা যে হারানো মাল ফিরে পাইলে যেরকম মানে একটা আনন্দ, তা এরকমই আর কি। সবাই সবার ফ্যামিলির সাথে মিলিত হচ্ছে, এটা উপভোগ করবো আমরা সবাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং বন্দরের চেয়ারম্যান মহোদয়, যিনি এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করেছেন, আমি সবার কাছে আমার মনের অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। রুদ্ধশ্বাস জিম্মি দশা থেকে মুক্তির 2 মাস পেরিয়ে দীর্ঘ যাত্রা শেষে দেশের মাটিতে পা রাখলেন 23 নাবিক। স্বজনদের আলিঙ্গন ও বন্দর কর্তৃপক্ষ ও সর্বস্তরের বরণে মুখরিত হলো বন্দর, উচ্চারিত হলো জলদস্যুতা মুক্ত পৃথিবীর আহ্বান। এ নিয়েও শান্ত বাজারে থাকছে বিস্তারিত, তবে আমরা শুরুতেই জানাবো বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড প্রসঙ্গ। শান্ত নেতৃত্বে টি-20 বিশ্বকাপ ট্রেনে উঠছে বাংলাদেশ দল। ইনজুরি থাকলেও মূল দলেই থাকছেন তাসকিন। দলে আছেন 10 ম্যাচে টি-20-তে গড়ে 20 রানেরও কম করা লিটন দাস। তবে বাদ পড়েছেন জিম্বাবুয়ে সিরিজের শীর্ষ উইকেট শিকারী অলরাউন্ডার সাইফুদ্দিন। আর জানাবেন নোমান আব্দুল্লাহ। বিশ্বকাপ ঘনালে বাংলাদেশ দল নিয়ে নাটকীয়তা চরমে পৌঁছায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। নিয়মানুযায়ী আইসিসির কাছে আগেই দল পাঠিয়ে দিলেও আনুষ্ঠানিক ঘোষণার জন্য সময় নেয় বিসিবি। লক্ষ্য ছিল জিম্বাবুয়ে সিরিজ পর্যবেক্ষণ করা। সব যাচাই বাছাই শেষে অবশেষে বিশ্বকাপের দল ঘোষণা করল নির্বাচক প্যানেল। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন। এত সময় নেয়ার পরও দল নির্বাচন বিতর্কমুক্ত হতে পারল কই? শেষ 10 টি-20-তে 20-এরও কম গড়ে মাত্র 178 রান করা লিটন দাস টিকে গেছেন ঠিকই। তবে জিম্বাবুয়ে সিরিজে 4 ম্যাচে 8 উইকেট শিকার করেও জায়গা হয়নি সাইফুদ্দিনের। দুজনকে নিয়ে তাই গণমাধ্যমের প্রশ্নবাণে জর্জরিত হতে হয়েছে নির্বাচক প্যানেলকে। ফর্মের ঘাটতির পরেও লিটনের উপরে আমরা আস্থা রেখেছি যে, এবং তাকে নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। এই দুটো ম্যাচ যে তিনি খেলেননি, সে সময় তাকে নিয়ে তার আস্থার জায়গাটা কিভাবে পুনরুদ্ধার করা যায়, সেই প্রচেষ্টাগুলো আমাদের টিমের কোচিং স্টাফরা করে যাচ্ছে। আস্থার জায়গা থেকে সেখানে কিন্তু সাইফুদ্দিনকে রেখেছিলাম। ডেথ ওভারে ইয়র্কার করার যে অ্যাবিলিটিটা ছিল, সেটা অনেক কম পরিলক্ষিত হয়েছে। সেখানে আরও অনেক উন্নতি করতে হবে। আমার মনে হয় যেটা ঘরোয়া টুর্নামেন্টে করেছে, সে তার সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে একটা তারতম্য আমরা লক্ষ্য করেছি। ধোঁয়াশা ছিল তাসকিন আহমেদকে ঘিরেও। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-20-র আগে ইনজুরিতে পড়ায় শঙ্কা তৈরি হয় এই পেস তারকাকে নিয়ে। তবে যুক্তরাষ্ট্রগামী বিমানে চড়ছেন তিনি, পড়ছেন সহ অধিনায়কের ব্যাজ। আশা রাখছি যে তিনি হয়তো বিশ্বকাপ চলার কোনো একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন। সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে এবং আপনারা হয়তো অনেকেই ওয়াকিবহাল আছেন এবারের সিলেকশন এবং রিপ্লেসমেন্ট পলিসি আইসিসি যেটা, সেখানে আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কেও ক্যারি করতে পারবেন, যাকে আপনি পরবর্তী পর্যায়ে যদি তার আকাঙ্ক্ষিত রিকভারি না হয়, তখনও আপনি তাকে বদলাতে পারবেন। 15 সদস্যের দলে আছেন 4 জন স্পিনার এবং 4 জন পেসার। রিজার্ভ বেঞ্চে থাকছেন আরও 2 জন, হাসান মাহমুদ এবং আফিফ হোসেন। প্রথমবার টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তানজিদ তামিম, জাকির আলী অনিক, তানজিম সাকিব, রিশাদ হোসেনরা। নোমান আব্দুল্লাহ, এখন ঢাকা।
ব্যক্তিগত সর্বোচ্চ 134 ছুঁই স্ট্রাইক রেট নিয়ে এবারে টি-20 বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত করল বিসিবি। বোলিংয়ে 6.59 ইকোনমি নিয়ে দলে সবার উপরে আছেন শেখ মাহেদী। প্রায় 9 কোটি টাকার বাজার মূল্যের ক্রিকেটাররা আছেন এবারে টি-20 বিশ্বকাপ দলে। বিস্তারিত গালিব ইবনে রিয়াজের প্রতিবেদনে। সময়ের সাথে পাল্লা দিয়ে বিশ্ব ক্রিকেট এখন মারমার কাটকাট যুগে। আইপিএলের এই জামানায় তাই একজন ব্যাটার টি-20 ফরম্যাটে ততটাই সফল যতটা তার স্ট্রাইক রেট বেশি। সংক্ষিপ্ত এই ফরম্যাটে আসছে বিশ্বকাপে, তাই হাই স্ট্রাইক রেটের ব্যাটাররা যে দলকে এনে দেবেন বড় সংগ্রহ তা এমনি অনুমেয়। সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের স্ট্রাইক রেটের কি হাল? এবারের বিশ্বকাপ দলে টাইগারদের হয়ে সর্বোচ্চ 134 ছুঁই স্ট্রাইক রেট তৌহিদ হৃদয়ের। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে স্বাগতিকদের সবথেকে ইম্প্যাক্ট ক্রিকেটারও ছিলেন এই ডানহাতি। যে দেশে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তৌহিদ হৃদয়রা, সেই যুক্তরাষ্ট্রেও বাংলাদেশের থেকে বেশি স্ট্রাইক রেটের ব্যাটার আছেন। আন্দ্রিস গাউস জন্মগতভাবে দক্ষিণ আফ্রিকার হলেও যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে 3টি টি-20 ম্যাচ খেলেছেন। আর ভারত, অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের বিবেচনায় নিলে আরও হতাশ হতে হবে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নিয়ে। টাইগার দলে ব্যাটারদের মধ্যে স্ট্রাইক রেট বিবেচনায় হৃদয়ের পরেই আছেন সাদা বলে বাজে সময় পার করা লিটন দাস। তারপরেই তরুণ ওপেনার তানজিদ তামিম, যার স্ট্রাইক রেট 123-এর একটু বেশি। 122 স্ট্রাইক রেট নিয়ে পরেই আরেক অনিয়মিত পারফর্মার সৌম্য সরকার। সাকিব, মাহমুদুল্লাহ আর শান্তর স্ট্রাইক রেট যথাক্রমে 122, 118 আর 111। ব্যাটিংয়ে এমন করুণ হাল হলেও বোলিংয়ে আছে আশার আলো। ইকোনমির দিক থেকে 6.59 রেট নিয়ে দলের সবার থেকে এগিয়ে আছেন শেখ মাহদী। এরপরেই আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর পেসারদের মধ্যে 7.54 ইকোনমি নিয়ে লিড দিবেন ইনজুরিতে পড়া তাসকিন আহমেদ। এ তো গেল স্ট্রাইক রেটের হিসেব। এবার বাজার দরের হিসেবেও বিশ্বকাপে অন্যদের তুলনায় ঠিক কী অবস্থানে বাংলাদেশ? নিজ দেশের বর্তমান টি-20 লিগ বিপিএল এর প্লেয়ার ড্রাফট হিসেবে বিশ্বকাপ দলে জায়গা পাওয়া খেলোয়াড়দের আনুষ্ঠানিক বাজার দর মোটে 8.95 লাখ টাকা, যার চেয়ে প্রায় দ্বিগুণেরও বেশি ভারতের ব্যাটার বিরাট কোহলির আইপিএল এর মূল্য। বিপিএলে 6 জন ক্রিকেটার খেলেছেন এ ক্যাটাগরিতে 80 লাখ টাকার মূল্য মানে। অবশ্য এর বাইরেও ফ্র্যাঞ্চাইজি থেকেও চুক্তিভিত্তিক মোটা অঙ্কের টাকা ছিল। তবে অঙ্কের এই হিসেব কতটা তুচ্ছ করতে পারে শান্ত সাকিবরা, সেটাই দেখার অপেক্ষা। গালিব ইবনে রিয়াজ, এখন। পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের সুযোগ থাকলেও বিদেশি ঋণেই হচ্ছে মেগা প্রকল্পগুলো। তবে লাভজনক সরকারি সংস্থা শেয়ার বাজারে তালিকাভুক্ত হলে আস্থার সংকট কিছুটা হলেও কাটানো সম্ভব বলছেন বিশ্লেষকরা। তবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ। খুব একটা ভালো সময় পার করছে না দেশের পুঁজিবাজার। দীর্ঘমেয়াদে পুরোপুরি আস্থা সংকট কাটিয়ে তুলতে তালিকাভুক্ত বেসরকারি কোম্পানিগুলোর স্বচ্ছতা ও সুশাসন নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যে মন্ত্রণালয়ের অধীনে এই প্রতিষ্ঠানগুলো আছে, সেই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পুঁজিবাজার সম্বন্ধে কোনো জ্ঞান নাই। মার্কেটের যে কোয়ালিটি, এই কোয়ালিটি অনেক ফল করেছে, এটা আমরা জানি। এবং এর আলটিমেট ভিকটিম হচ্ছে যারা বিনিয়োগ করছেন তারা। এখানে কিন্তু একটা হিউজ ইনভেস্টমেন্টের একটা প্রয়োজন। এই হিউজ ইনভেস্টমেন্ট আমাদের দেশে এখন যে বন্ড বাজার আছে সেখান থেকে আমি জানি না কতটুকু সাপোর্ট আমি পাবো। কার্যকরী পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছে এবং এখানকার বাংলাদেশের পুঁজিবাজারের উত্তরণের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি। শান্তবাজার এই নিয়েও থাকছে প্রতিবেদন, তবে কিছুক্ষণ পরে। এবারে অন্য প্রসঙ্গ। দীর্ঘ 2 মাসেরও বেশি দিনের প্রতীক্ষার অবসান। ঘরে ফিরলেন সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি দশা থেকে মুক্ত 23 নাবিক। বিকেল 4টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছালে তাদের বরণ করে নিলেন স্বজনরা সহ বন্দর কর্তৃপক্ষ। দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে সুস্থভাবে স্বজনদের মাঝে ফিরে খুশি নাবিকরা। এ সময় জলদস্যু মোকাবিলা বিশ্বের সংশ্লিষ্ট সব সংস্থাকে একসাথে কাজ করতে হবে বলে জানান মালিকপক্ষ। হোসাইন জিয়াদকে সাথে নিয়ে আরো জানাবেন হাজারা শিউলি। তাদের সঙ্গে ক্যামেরা ছিলেন সঞ্জয় মল্লিক ও মোহাম্মদ নবাব। 64 দিনের শ্বাসরুদ্ধকর যাত্রার পরিসমাপ্তি। মঙ্গলবার বিকেল 4টার দিকে 23 নাবিককে নিয়ে এমভি জাহানমণি চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে ভিড়ে। দেশের মাটিতে দেশের আলো বাতাসে পা ফেলার এ অনুভূতি অন্যরকম।
কারো হাতে পতাকা, চোখে মুখে স্বস্তি। তীরে থাকা স্বজন, জাহাজের মালিকপক্ষ, বন্দর কর্মকর্তা সহ শত শত মানুষ। উৎসবের আমেজে তাদের বরণ করে নেয় বন্দর কর্তৃপক্ষ। কিছুক্ষণ পর একে একে নেমে আসেন নাবিকরা। পতাকা নেড়ে ফুল দিয়ে তাদের বরণ করেন স্বজন সহ নানা সংস্থার প্রতিনিধি। জলদস্যুদের কবল থেকে প্রিয়জন স্বজনকে ফিরে পাওয়া যেন দ্বিতীয় জীবন পাওয়ার মতো সবার কাছে। নাবিক ও তাদের পরিবারের সদস্যরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান দেশের মানুষ, সরকার ও প্রশাসনকে। বাংলাদেশের মানুষ আমাদের জন্য দোয়া করছে, এটা আমাদের মনোবল অনেক অনেক বাড়িয়ে দিয়েছিল। আমরা সুস্থভাবে ফেরত আসতে পারছি, সবকিছু আল্লাহর হুকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক মনে করেন করার কারণে মনে করেন আমরা এখন হাসি মুখ দেখতে পাচ্ছি। আমরা যে বন্দি দশা, জীবন মৃত্যু দশা থেকে আমাদের কোম্পানি আমাদেরকে উদ্ধার করে আনছে, সেজন্য কোম্পানিকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্বজনদের কাছে পেয়েই জড়িয়ে ধরেন নাবিকরা। আদরের সন্তানকে জড়িয়ে ধরেন কেউ কেউ। মোবাইলে ছবি তুলে মুহূর্তকে ধরে রাখার চেষ্টা সবার। খুব আনন্দ লাগতেছে, যা বড় প্রকাশ করা যায় না। ওনার জন্য কেক নিয়ে আসছি, আবার ফুল ওয়েলকামের একটা ফুল নিয়ে আসছিলাম। মালিকপক্ষ জানান জলদস্যুদের হাত থেকে নাবিকদের সুস্থ অবস্থায় মুক্ত করে আনতে নানা চ্যালেঞ্জ পার হতে হয়েছে। জলদস্যুতা কমাতে পুরো বিশ্বকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা। আমাদের 23 জন নাবিককে সুস্থ শরীরে প্রফুল্ল চিত্তে দেশে ফেরত আনার ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ ওইটাতে আমরা সাকসেসফুল হয়েছে। আশা করি ভবিষ্যতে এরকম আর কখনো কোনো কিছু ফেস করতে কাউকে হবে না। আসলে আমরা সবাই খুবই ইমোশনাল যে 2 মাসের একটা উৎকণ্ঠার একটা এপিসোড আজকে শেষ হচ্ছে। এর আগে সোমবার বিকেলে মিনার সাকার বন্দর থেকে ৭,০০০ নটিক্যাল মাইল পথ পাড়ি দিয়ে এমভি আবদুল্লাহ জাহাজ কুতুবদিয়ায় নোঙর করে। সেখানে নতুন 23 নাবিকের দল নিয়ে পৌঁছায় এমভি জাহানমণি। মঙ্গলবার দুপুরে 23 নাবিককে নিয়ে কুতুবদিয়া হতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায় এমভি জাহানমণি। সেখানে বন্দরের 2টি টাগবোট স্কট করে জাহাজকে নিয়ে আসে বন্দরের এনসিটি জেটিতে। জাহাজটি চালিয়ে নাবিকদের নিয়ে জেটিতে ভিড়েন বন্দরের 2 পাইলট। গত 12ই মার্চ সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি হয় এমভি আবদুল্লাহ। 1 মাস পর 13 এপ্রিল দিবাগত রাতে তাদের $50 লাখ মুক্তিপণ দিয়ে মালিকপক্ষ ছাড়িয়ে আনে। এরপর আরব আমিরাতে কয়লা খালাস করে 56,000 টন চুনা পাথর নিয়ে 30 এপ্রিল দেশের উদ্দেশ্যে রওনা দেয় এমভি আবদুল্লাহ। এমভি জাহানমণি জাহাজে চড়ে কুতুবদিয়া থেকে নিরাপদে চট্টগ্রামে ফেরায় খুশি স্বজনরা। উষ্ণ অভ্যর্থনায় তাদের বরণ করে নেওয়ার পর মালিকপক্ষ নিজস্ব ব্যবস্থায় তাদের বাড়িতে পাঠাবেন। জলদস্যুদের জিম্মি দশায় থাকায় দীর্ঘ মানসিক ট্রমা কাটিয়ে তারা যেন আবার দ্রুত কাজে ফিরেন, সেজন্য তাদের দীর্ঘমেয়াদে ছুটিতে পাঠানো হবে। চট্টগ্রাম বন্দর নিউ মরিন কন্টেনার টার্মিনাল থেকে হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। এলডিসি উত্তরণকে সামনে রেখে প্রস্তুতি গ্রহণের সময়ে নানামুখী সংকটে চ্যালেঞ্জের মুখে উৎপাদন খাত। এ অবস্থায় ব্যবসায়ীদের আলোচনায় উঠে আসছে রাজস্ব খাতের নীতিগত সংস্কার, কাস্টমসের জটিলতা নিরসন, আমদানি লাইসেন্স ও ব্যবসা খাতে নানা দপ্তরের সনদপ্রাপ্তি সহজ করার কথা। যদিও বাণিজ্য মন্ত্রণালয় বলছে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নিচ্ছেন তারা। বিস্তারিত মাঝার মাহবুবের প্রতিবেদনে। বিশ্ব বাণিজ্য সংস্থার 2020 সালের এক প্রতিবেদন অনুযায়ী 2026 সালে এলডিসি থেকে উত্তরণের পর রপ্তানি আয় কমবে 14.28%। অর্থাৎ উচ্চ শুল্কের রপ্তানি করতে হবে বলে আয় কমতে পারে 51,000 কোটি টাকা। আমাদের দেশের রপ্তানি আয় মূলত হাতে গোনা কয়েকটি খাতের উপর নির্ভরশীল, বিশেষ করে পোশাক শিল্পের উপর ভর করে চলছে। এতে অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি হয়। এমন প্রেক্ষাপটে এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় 2 বছর হাতে রেখে সব ধরনের প্রস্তুতি নিতে চান ব্যবসায়ীরা। কিন্তু এ অবস্থায় ডলারের সংকট ও দাম বাড়া সহ জ্বালানি ও অন্যান্য সংকটের দ্রুত নিরসন চান তারা। ব্যবসায়ীরা বলছেন বেড়ে গেছে তাদের উৎপাদন ব্যয়, কাটেনি কাস্টমস জটিলতা। কিছু কিছু সেক্টর আছে যেগুলি ব্যবসা পরিচালনা করতে গিয়ে অনেকগুলো প্রবলেম আমরা ফেস করি, বিশেষ করে রেগুলেটরি বডিগুলো, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, আইনের বাস্তবতা পলিসি, কোর্টের কার্যক্রমের জটিলতা, ইজ অফ ডুইং বিজনেস করতে গিয়ে লস অফ টাইম আর হ্যাম্পারিং। আমাদের দেশের উৎপাদন ক্ষমতা, আমাদের দেশের প্রক্রিয়াজাতকারী ক্ষমতা, আমাদের দেশের উদ্ভাবনী শক্তি, আমাদের দেশের বর্তমানে প্রযুক্তিগত উন্নয়ন, I feel that Bangladesh will be a great producer in days to come.
মঙ্গলবার এফবিসিসিআই কার্যালয়ে এক সেমিনারে ব্যবসায়ীদের দাবির সঙ্গে একমত জানিয়ে বিশ্লেষকরা বলেন, রাজস্ব খাতে নীতিগত সংস্কার, সুদের হার কমানো সহ সহজ করতে হবে ব্যবসায়ীদের বিভিন্ন প্রয়োজনীয় সনদ প্রাপ্তি। দেশের পণ্যের চেয়ে আমাদের হয়তো বিদেশি পণ্য আমাদের দেশে অনেক বেশি ব্যবসা করছে, এবং আমি এরকমও শুনেছি যে কখনো কখনো 300 পৃষ্ঠার মতো আপনাদের প্রিন্ট করে নিয়ে যেতে হয়, শুধু হয়তো একটা ফ্যাক্টরি সেট আপের জন্য যখন আপনারা যাচ্ছেন দেখা করতে বা কোনো একটা ডকুমেন্টস অ্যাপ্রুভালের জন্য। তো সেই সমস্ত জায়গাগুলোকে, এগুলো প্রয়োজনকে আমরা কেউ অস্বীকার করছি না, কিন্তু প্রসেসটাকে কিভাবে ইজি করা যায়। লাইসেন্স পাওয়ার প্রসেসটা হয়তো 6 মাস, সে 30 মে পেলো আর এটা পেলো 1 মাসের জন্য। আমাদের এই জিনিসগুলো অ্যাড্রেস করা দরকার, এটা যেন না হয়। আর ব্যবসায়ীদের সেবা গ্রহণের আহ্বান জানিয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, সনদ গ্রহণ সহজে বিভিন্ন দপ্তরের সঙ্গে কাজ করছেন তারা। ওয়ান স্টপ সার্ভিসের আওতায় এসেছে 125টি দপ্তর, যাদেরকে জবাবদিহিতার জায়গায় এনেছে বিডা। আমাদেরকে অ্যাপ্লাই করলে 125টা সেবা আপনি পেয়ে যাবেন, এবং তাদেরকে আমরা মনিটরও করতে পারবো। এসবি বলেন, ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, তাদেরকে আমরা জবাব দিই, আমি টেলিফোন করতাম। অ্যাজ এ সিনিয়র অফিসার অফ দ্য গভর্নমেন্ট আই হ্যাভ অথরিটি টু টক টু দেম। অতএব এটাকে অনেক ইজি, এবং যারা আমার কাছে গিয়েছেন, যারা আমি সকলকে আমি চেষ্টা করেছি, দেশি কি বিদেশি। এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় বাণিজ্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে। এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় বাণিজ্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, নির্দিষ্ট দেশের উপর থেকে আমদানি নির্ভরতাও কমিয়ে আনতে চান তারা। ব্যবসাগুলি যাতে সহজে করতে পারে, ইনকর্পোরেশন থেকে আরম্ভ করে সবকিছু কিন্তু আমরা সহজ করার ব্যবস্থা করতেছি। বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপ্রচলিত পণ্যের বিশাল বাজার আছে। এই সুযোগকে কাজে লাগানোর বিশাল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। মাজহার মাহবুব, এখন, ঢাকা। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফরের প্রথম দিনে আজ রাতে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসভবনে নৈশভোজে মিলিত হবেন। ডোনাল্ড লুর সফরের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দেবেন সহকর্মী নাইম আবিদ। আবিদ, নৈশভোজের বাইরে আর কোন বিষয় নিয়ে আজ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে? আপনি কিছু তথ্য পেয়েছেন কিনা আমাদেরকে জানাবেন। মেম, নৈশ ভোজের বাইরে আরও বেশ কয়েকটি ব্যাপার নিয়ে আসলে আলোচনা হওয়ার কথা রয়েছে। আমরা যখন প্রথম শুনেছিলাম যে ডোনাল্ড লু বাংলাদেশ সফর করবেন, তখন কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে বেশ কয়েকটি ব্যাপার নিয়ে আসলে দুদেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের জন্য আসলে কাজ করা হবে। প্রথমত একটু জানিয়ে রাখি যে এই সফরটি কিন্তু রাজনৈতিক কোনো সফর নয়। বারবার বলা হচ্ছে এটি মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও জানানো হয়েছে। অর্থাৎ এই সফরটি পুরোপুরি দুদেশের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ, এই সম্পর্ক আদান প্রদান এবং সম্পর্ক উন্নয়নের মূলত সফর। প্রথমে একটু বলে রাখতে চাই যে এই সফরের মূল যে এজেন্ডা বা মূল আলোচনার বিষয়বস্তু, সেটি হচ্ছে কর্মকর্তা পর্যায়ের যে বৈঠকগুলো হবে, তার মধ্যে আজ আমাদের হাতে যতটুকু আমরা জানতে পেরেছি আর মাত্র আধা ঘন্টার মধ্যেই সালমান এফ রহমানের বাসভবনে ডোনাল্ড লুয়ের পৌঁছানোর কথা, এবং এরপরে নৈশভোজের পরে তারা আলাপ যে বিষয়গুলো নিয়ে করবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে দুদেশের মধ্যকার ব্যবসা বাণিজ্য সম্পর্ক উন্নয়ন, বিনিয়োগ এবং বিশেষ করে জলবায়ু পরিবর্তন। এবং আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যে দুদেশের মধ্যকার যে আমরা দেখছি যে বাংলাদেশের সাথে মিয়ানমার দীর্ঘদিন ধরে যে রোহিঙ্গা সমস্যা তৈরি হয়েছে, সেই রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কথা হবে। তবে এটি একেবারে যে উঠবে না, তার মধ্যে যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়গুলো, তার মধ্যে একটি হচ্ছে দেশের গণতন্ত্র, তারপর আরও যদি আমরা বলতে চাই যে মানবাধিকার পরিস্থিতি, সেই বিষয়গুলো আলোচনায় থাকবে। কিন্তু তার থেকে বেশি গুরুত্ব পাচ্ছে দুই দেশের মধ্যে ঢাকা এবং ওয়াশিংটনের মধ্যকার ব্যবসা বাণিজ্য, মানে সম্পর্ক উন্নয়নের যে বিষয়গুলো, সেটি আসলে মূলত গুরুত্ব পাচ্ছে। এর আগে আজ আমরা সকালের কথা যদি একটু বলতে চাই যে এখনো পর্যন্ত ডোনাল্ড লু মূলত যে কয়েকটি বৈঠক করেছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বৈঠক ছিল সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে কিন্তু তিনি বৈঠক করেছে। অর্থাৎ সেখানে কিন্তু মানবাধিকার বা এই ধরনের গণতন্ত্র, এই বিষয়গুলো কিন্তু স্থান পেয়েছে। এছাড়াও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে তিনি বৈঠকে মিলিত হয়েছেন, এবং এই মুহূর্তে আর আধা ঘন্টা পরে সালমান এফ রহমানের বাসভবনে তিনি আসবেন এবং সেখানে তিনি মিটিংটি করবেন এবং মিটিং পরবর্তী সময় আমাদের ব্রিফিং করবেন, এবং নিশ্চয়ই সেখানকার কি তথ্য আমাদেরকে যেটি জানানো হয় আমরা নিশ্চয়ই সেটি আপনাকে জানাতে পারবো। গুলশান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন নাইম আবির। তিনি জানাচ্ছিলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সাথে আজ সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নৈশভোজের কথা রয়েছে এবং সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে তার বিস্তারিত।
2 দশকের বেশি সময় ধরে চেষ্টা করেও লাভজনক সরকারি প্রতিষ্ঠান পুঁজিবাজারে খুব একটা তালিকাভুক্ত করা সম্ভব হয়নি। জিডিপিতে অবদান বাড়াতে এবং দীর্ঘমেয়াদে অর্থায়নের জন্য পুঁজিবাজার থেকে তহবিল গঠনে জোর দেয়া হলেও সেই সুযোগ 1% কম ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। সেই সঙ্গে পুঁজিবাজারে আস্থা সংকট দূর করতে সরকারি প্রতিষ্ঠান তালিকাভুক্তিতে আবারও নির্দেশনা এসেছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। পাশাপাশি সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আতাউর নিয়নের প্রতিবেদন। দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প পদ্মা সেতু। এখন পর্যন্ত এর মোট ব্যয় ধরা হয়েছে ৩২,৬০৫ কোটি টাকা, যার পুরো অর্থ ঋণের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। সম্পূর্ণ ঋণের অর্থায়নে করা আরেক মেগা প্রকল্প মেট্রো রেল, যার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত লাইন তৈরিতে ব্যয় ধরা হয়েছে ৩৩,৪৭২ কোটি টাকা। বর্তমানে বাংলাদেশে যেসব ছোট ও বড় প্রকল্প রয়েছে সেগুলোর কাজে ব্যয় হতে পারে ৪ লাখ কোটি টাকার বেশি। এসব প্রকল্পের খরচ মেটানো হচ্ছে দেশি বিদেশি ঋণ এবং বিনিয়োগের মাধ্যমে। অথচ দেশে পুঁজিবাজার থাকলেও ঋণের চাপ কমাতে প্রকল্পগুলোর বিপরীতে করা হয়নি কোনো বন্ড বা শেয়ার ইস্যু। এতে দীর্ঘমেয়াদে অর্থায়নে 1%-এরও কম ব্যবহার করা হচ্ছে শেয়ার বাজারকে। ব্যবসা ও উৎপাদন বৃদ্ধি এবং ঋণ পরিশোধে সরকারি, বেসরকারি এবং বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সুযোগ রয়েছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে এই বাজার থেকে দুর্বল কোম্পানি টাকা তুলে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে, যা বিনিয়োগকারীদের আস্থার সংকটের কারণ হবে বলে মনে করেন বিশ্লেষকরা। দুর্বল কোম্পানিগুলো এসএসসিতে আসছে বহুদিন ধরে এবার তার ফলাফলে এসএসসি মানে মার্কেটের যে কোয়ালিটি, এই কোয়ালিটি অনেক ফল করেছে, এটা আমরা জানি। এবং এর আলটিমেট ভিকটিম হচ্ছে যারা বিনিয়োগ করছেন তারা। ঢাকা স্টক এক্সচেঞ্জের সবশেষ তথ্য মতে পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে 400টিরও বেশি কোম্পানি, যার বাজার মূলধন 7,11,000 কোটি টাকার বেশি। এর বড় অংশ সরকারি ট্রেজারি বন্ড এবং বহুজাতিক কোম্পানির। ডিএসসির তথ্য বলছে পুঁজিবাজারে মাত্র 12টি বিদেশি প্রতিষ্ঠান রয়েছে, যার বাজার মূলধন মোট 12%-এর বেশি। এদিকে সরকারি প্রতিষ্ঠান রয়েছে 20টি, এগুলোর বাজার মূলধন মোট 7.81%। সবশেষ 2012 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে সরকারি প্রতিষ্ঠান। এরপর নানা উদ্যোগ নেওয়া হলেও আর কোনো কাজে আসেনি। 2010 সালের বড় পতনের ধাক্কা কিছুটা কাটিয়ে উঠলেও খুব একটা ভালো সময় পার করছে না দেশের পুঁজিবাজার। ঠিক সেই সময়ে সরকারি প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্তির নির্দেশনা সময়োপযোগী বলছেন বিশ্লেষকরা। এতে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা সংকট কিছুটা কমবে বলে আশা করা যাচ্ছে। সেক্ষেত্রে দীর্ঘমেয়াদে পুরোপুরি আস্থা সংকট কাটিয়ে তুলতে তালিকাভুক্ত বেসরকারি কোম্পানিগুলোর স্বচ্ছতা ও সুশাসন নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। জানা গেছে গত 20 বছরের বেশি সময় ধরে দেশের সব লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্তির চেষ্টা করা হয়েছে। আর গত কয়েক বছরে ব্যাংকে চাপ কমাতে দীর্ঘমেয়াদে অর্থায়নে পুঁজিবাজারে জোর দিলেও কোনো কাজে আসেনি। সেক্ষেত্রে ফের নেওয়া একই উদ্যোগ কতটা কাজে আসবে তা নিয়ে সংশয় রয়েছে। পুঁজিবাজার থেকে যে অর্থ পাওয়া যাবে তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম হবে বলে মনে করেন মেট্রো রেলের এই শীর্ষ কর্মকর্তা। তাই এই খাত থেকে তহবিল সংগ্রহে আগ্রহ দেখা যায়নি। পরিমাণটা কিন্তু একটা প্রকল্পের সঙ্গে তুলনা করলে একদম নগণ্য। আর আমরা এখনও এমআরটি লাইন 6ই পরিপূর্ণভাবে শেষ করি না এবং বুঝে নেই নাই। আমার মনে হয় যে হয়তো ইন জেনারেল মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যখন যেটার জন্য প্রযোজ্য হবে সেই কারণে এখানে কিন্তু একটা হিউজ ইনভেস্টমেন্টের একটা প্রয়োজন। এই হিউজ ইনভেস্টমেন্ট আমাদের দেশে এখন যে বন্ড বাজার আছে সেখান থেকে আমি জানি না কতটুকু সাপোর্ট আমি পাবো। প্রাথমিকভাবে টেলিকমিউনিকেশন, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস এবং যোগাযোগ সহ বেশ কিছু খাতের সরকারি 15 থেকে 16টি কোম্পানিকে তালিকাভুক্তিতে কাজ শুরু করতে যাচ্ছে স্টক এক্সচেঞ্জ। তাই এতদিন পরে দেশের সর্বোচ্চ পর্যায়ের এই নির্দেশনা পুঁজিবাজারের উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশা করেন ডিএসসির চেয়ারম্যান। কার্যকরী পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছে এবং এখানকার বাংলাদেশের পুঁজিবাজারের উত্তরণের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে বলে আমি 15-16টার মতো এখানে 16টা দেখছি আমার কাছে আছে, যেটা বিদ্যুৎ বিভাগ আছে, জ্বালানি, খনিজ সম্পদ আছে, ডাক ও টেলিযোগাযোগ আছে, এরকম সেক্টর আছে। আমরা যদি আরও ঘাঁটি রোডস অ্যান্ড কমিউনিকেশনের ক্ষেত্রেও আমরা যেটা দেখছি আমাদের রয়ে গেছে। অপরদিকে সরকারি প্রতিষ্ঠান তালিকাভুক্তিতে আগের সমস্যা ও সমাধানের কথা জানালেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এই সাবেক চেয়ারম্যান। বারবার বলা সত্ত্বেও এটা বহু বছর থেকে এই কথা বলা হচ্ছে, এই কমিটমেন্ট আজকের না, বহু বছর থেকে 20 বছরের অন্তত, এবং বারবার বলা হচ্ছে যে আসছে আসে না। তারা নিশ্চয়ই কোনো সমস্যা আছে,
তো এই সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করছে কিনা সরকার আমি জানি না সেটা। তো আমাকে যদি চিহ্নিত করতে বলেন আমি বলবো একটা সমস্যা হচ্ছে যে মন্ত্রণালয়ের অধীনে এই প্রতিষ্ঠানগুলো আছে, যে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে আছে, সেই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পুঁজিবাজার সম্বন্ধে কোনো জ্ঞান নাই। সরকারি প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্তি হলে বাজারে আস্থা সংকট কিছুটা কমে গতি আসবে বলে জানান বিশ্লেষকরা। পুরোপুরি আস্থা ফিরে পেতে সব প্রতিষ্ঠানের সুশাসন নিশ্চিত করতে হবে বলে জানান তারা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর অতালিকাভুক্ত কোম্পানির চেয়ে অন্তত 10% কম রাখার দাবি জানিয়েছেন মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। এছাড়া আইপিও নীতির সংস্কারও চান তারা। ডিএসসির সঙ্গে এক সভায় তারা এসব দাবি তোলেন। সভা শেষে ডিএসসি চেয়ারম্যান জানান বাজারে আস্থা ফেরাতে বড় বিনিয়োগ আনার চেষ্টা করছেন। আভাস দেন 3% দর কমার সীমা তুলে দেওয়ার। আরও জানাবেন তানজিম শাফিন। ডলারের দাম বাড়া ও রিজার্ভ কমার খবর যেন বাড়িয়ে দিয়েছে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থার দোলাচল। মঙ্গলবারও শেয়ারবাজারে যেন তারই ছাপ। এদিন ডিএসসির প্রধান সূচক 81 পয়েন্ট হারিয়ে দাঁড়িয়েছে 5585 পয়েন্টে। সরিয়া ও শক্ত ভিত্তির 30 প্রতিষ্ঠানের সূচকও কমেছে যথাক্রমে 15 ও 26 পয়েন্ট। শেয়ারবাজারের এমন দশায় বিভিন্ন অংশীজনদের সাথে দফায় দফায় বৈঠকের পর মঙ্গলবার ডিএসসির সাথে আলোচনায় বসে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। পরে ডিএসসির চেয়ারম্যান সাংবাদিকদের জানান পুঁজিবাজার চাঙ্গা করতে বড় বিনিয়োগ আনার পাশাপাশি লাভজনক প্রতিষ্ঠানকে তালিকাভুক্তির চেষ্টা চলছে। এ লক্ষ্যে আইপিও নীতির সংস্কার সহ লিস্টেড নন লিস্টেড কোম্পানির কর্পোরেট করের ব্যবধান অন্তত 10% করার সুপারিশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের। যে যতভাবে একটা সাস্টেনেবল একটা আমরা পলিসি পাবো বা ততই কিন্তু মার্কেট আসলে স্টেবল হবে। আমরা সেকেন্ডারি মার্কেট কেন কমলো, আসছে কেন বাড়লো, এই নিয়ে কথা আমরা যত কম বলবো তার চেয়ে বরঞ্চ আমরা যত এই প্রাইমারি মার্কেটের ইস্যুতে বা বিভিন্ন প্রোডাক্টের ইস্যুতে, তো আমার এখানে লিস্টেড কোম্পানি খুবই কম, তো এই জায়গাতে আমাদের অনেক কাজ করার ইস্যু আছে। এবং ডিএসসির পরামর্শে বাজারকে স্বতঃস্ফূর্ত রাখতে নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসইসি শেয়ারের দর কমার 3% নিম্নসীমা শীঘ্রই তুলে দিতে পারে বলে জানান ডিএসসির চেয়ারম্যান হাসান বাবু। প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি লাভজনক প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্ত করতে আইওবি সহ অর্থ মন্ত্রণালয়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এটাকে ত্বরান্বিত করার জন্য যেহেতু আপনারা মার্কেটের মূল কর্ণধার, আপনাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে, তাহলে কিন্তু তারা উৎসাহিত হবে। সেক্ষেত্রে ডিএসসি কিংবা বিসিকে সহযোগিতা লাগলে আমরা আপনাদেরকে সহযোগিতার জন্য আমরা বসবো। অনেক ভালো প্রতিষ্ঠানকে শেয়ার বাজারে আনতে প্রজেক্ট ফাইন্যান্স বাধা হিসেবে কাজ করে মত মার্চেন্ট ব্যাংকারদের। আর বাংলাদেশের শেয়ার বাজার এখনো অনেক বেশি স্পর্শকাতর হলেও আইএমএফ এর পরামর্শে সংশোধিত মুদ্রানীতির নেতিবাচক প্রভাব পুঁজিবাজারে পড়বে না মত ডিএসসির। তানজিম শাফিন, এখন, ঢাকা। হজ ফ্লাইট চালুর ষষ্ঠ দিনে 7000 যাত্রীর ভিসার কাজ শেষ হয়নি। এজন্য এজেন্সিগুলোকে দায়ী করছেন হজ অফিসের পরিচালক। যেসব হজ এজেন্সি এখন হজ যাত্রীদের ভিসার জন্য আবেদন করেনি তাদের মনিটরিং করা হচ্ছে বলে জানান তিনি। বাইজিদ সাদের প্রতিবেদন। দেশের বিভিন্ন জায়গা থেকে আসা হাজারো হজযাত্রীর পদচারণায় এখন মুখর রাজধানীর আশকোনা হজ ক্যাম্প। পবিত্র হজ পালনে সব প্রস্তুতি শেষ হওয়ায় সবার মাঝেই স্বস্তির নিঃশ্বাস। ফ্লাইট অনুযায়ী সবাইকে এই ক্যাম্প হয়েই বিমানে উঠতে হবে। সে সুবাদে হজযাত্রীদের কাছে এই ক্যাম্প অন্যরকম এক মিলনায়তন। মালামাল গুছিয়ে সবাই সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছেন বোর্ডিং পাস ও ইমিগ্রেশনের জন্য। হজযাত্রার ষষ্ঠ দিনে ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন হজযাত্রীরা। জানালেন নেই কোনো ভোগান্তি। এখানে মোটামুটি যা সেবা পাইছি ভালো। প্রথম যাচ্ছি, ঠিকঠাক আছে সব, আলহামদুলিল্লাহ। পরিবেশ ভালো, বসার সুবিধা, পরিষ্কার আছে, সব দিক থেকে আমরা খুশি। বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও হজযাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। যাত্রীদের বিভিন্ন পরামর্শ দিতে কাজ করছে স্বেচ্ছাসেবকরা, রয়েছে স্কাউট সদস্যরাও। এজেন্সি থেকে মানা করছিল আপনার মানে কোনো ব্লেড, কেচি, ছুরি, নীলকাটার, লাইটার সহ আপনার কস্টেপ, রশি, এগুলো যেগুলো আছে সেগুলো সব বড় ব্যাগে নিতে হবে। ডরমিটরি এবং লিফট, গেট 1, গেট 2 সব জায়গাতেই রোবার আছে এবং এখানে যাতে আউট কোনো লোক উপরে উঠতে না পারে, যাতে হাজিদের কোনো সমস্যা না হয়, এগুলো আমরা দেখতেছি। আনুষ্ঠানিকভাবে না জানালেও সৌদি সরকার ভিসা দেওয়া অব্যাহত রেখেছে। তাতে কমেছে ভিসার জন্য অপেক্ষামনদের তালিকা।
এদিকে হজের ফ্লাইট চালুর ৬ষ্ঠ দিনেও অনেকের ভিসার কাজ শেষ হয়নি। এজন্য এজেন্সিগুলোকে দায়ী করছেন হজ অফিসের পরিচালক। যেসব হজ এজেন্সি এখনও হজযাত্রীদের ভিসার জন্য আবেদন করেনি তাদের মনিটরিং করা হচ্ছে বলে জানান তিনি। প্রত্যেক এজেন্সিকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং আমরা রীতিমতো এটা কিন্তু একটি রিগোরাসলি আমরা মনিটর করছি যে অবশ্যই ভিসার প্রসেসটি চালু রাখতে হবে এবং ভিসার প্রসেসটি কমপ্লিট করতে হবে এবং এটা যত শীঘ্র সম্ভব। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। 10 জুন পর্যন্ত ফ্লাইট পরিচালনা হবে বাংলাদেশ থেকে। 20 জুন থেকে ফিরতি ফ্লাইটে দেশে ফিরতে শুরু করবেন হাজিরা। বাইজিদ সাদ, এখন, ঢাকা। মৌসুম শুরুর আগেই দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। এর মধ্যে শিশুদের ডেঙ্গু আক্রান্তের হার বেশি। এখন পর্যন্ত 29 জন মারা গেছেন ডেঙ্গুতে। গত বছরের প্রথম 5 মাসে একজনের বিপরীতে শুধু মুগদা হাসপাতালে এখন পর্যন্ত মারা গেছেন 9 জন। অনেকে জ্বরে আক্রান্ত হলেও ডেঙ্গুর লক্ষণ বুঝতে না পেরে দেরিতে হাসপাতালে আসায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। আর জানাবেন মেহরিন আনি। গায়ে শক্তি পাচ্ছ না? বলো কেমন লাগছে? শরীর কেমন তোমার? উত্তরে কোনো জবাব মিলল না। 19 দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মেয়েকে নিয়ে রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি চাঁদপুরের আসমা বেগম। মেয়ের অসুস্থতার কথা বলতে গিয়ে ভেঙে পড়লেন কান্নায়। প্রথম বলতো যে মাথা ব্যথা, তারপরে জ্বর, পাতলা পায়খানা, বমি, অবস্থানে খারাপ ছিল। আসমা বেগমের মতো আরও 3 জন তাদের ডেঙ্গুতে আক্রান্ত বাচ্চা নিয়ে হাসপাতালে দিন পার করছেন। জ্বরের পাশাপাশি বমি, পাতলা পায়খানা, মাথা ব্যথাতেও ভুগছে শিশুরা। স্যালাইনের উপরে আছে, বলছে নিয়ন্ত্রণে আসার পরে এরা চিকিৎসা দিব। লিভার ফাংশন খারাপ হয়েছে, জ্বরটাও একটু কমছে, অ্যান্টিবায়োটিক চলতেছে। চলতি বছর দেশে মৌসুমের আগেই ডেঙ্গুর সংক্রমণ দেখা দিয়েছে। এবছর জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1055 জন। ফেব্রুয়ারিতে 339, মার্চে 311 আর এপ্রিলে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় 504 জনে। তবে বৃষ্টির পর মে মাসের প্রথম 13 দিনেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 300 ছুঁই। আর এবছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 29 জনের। বাচ্চাদের ডেঙ্গু আক্রান্তের হার মৌসুমের আগে থেকেই বেড়েছে। চিকিৎসকরা জানান, মৌসুম শুরু না হওয়ায় জ্বর হলেও তা ডেঙ্গু হিসেবে আমলে নিচ্ছেন না অনেকেই। বুঝতে না পেরে দেরিতে হাসপাতালে আসায় অনেক রোগী চলে যাচ্ছেন শক সিনড্রোমে। যেই রোগীগুলো সাধারণত দেখা যাচ্ছে খুব বেশি বমি হচ্ছে বা তার ভাইটালসগুলো আনস্টেবল হয়ে যাচ্ছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে বা কোনো রক্তপাত হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, যেগুলোকে আমরা সাধারণত ডিএইচএফ বলি আর কি, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, এটা একটা প্রেজেন্টেশন আসে। আরেকটা আসে হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। এখানে বাচ্চা যখন আসে এই সময় জ্বরটা থাকে না, জ্বরের একটা হিস্ট্রি থাকে, কিন্তু বাচ্চাদের প্রেশার কমে যায়। প্রতি বছর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয় রাজধানীর মুগদা হাসপাতালে। এই হাসপাতালে গত বছর প্রথম 5 মাসে ডেঙ্গুতে মারা গিয়েছিল 1 জন, কিন্তু এবছর মে মাসের মাঝামাঝি পর্যন্ত মৃত্যু হয়েছে 9 জনের। রোগীদের চাপ সামলাতে ডেঙ্গু পরীক্ষার জন্য তাই আনা হয়েছে অত্যাধিক সিবিসি মেশিন, যেখানে 8 ঘন্টায় মিলবে রক্ত পরীক্ষার ফল। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চায়না সরকারের ফ্রেন্ডশিপ এর আওতায় আমরা 2টা মেশিন পেয়েছি। একটা আফারেসিস মেশিন, একটি হচ্ছে 24 আওয়ার্স সিবিসি করা যায়। যে প্রবলেমটা ডেঙ্গুর জন্য সবচেয়ে বেশি ছিল, এখন 24 ঘন্টা হাসপাতালে সিবিসি প্লেটলেট কাউন্ট করা যাবে। সোমবার সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 36 জন। চলতি বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 2496 জন। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। বাজারে থাকা 5টি ইলেকট্রোলাইট ড্রিঙ্কস কোম্পানির মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বিএসটিআই এর অনুমোদন না থাকায় কোম্পানি 5টির বিরুদ্ধে মামলা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। এসএমসি অরেঞ্জ লেমন ফ্লেভার ইলেকট্রোলাইট ড্রিঙ্ক মোড়কের গায়ে লেখা দূর করে পানি শূন্যতা, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে কাজ করে, এরকম চটকদার বিজ্ঞাপনে 6 লাভ বাজার। টার্বো ইলেকট্রোলাইট স্পোর্টস ড্রিঙ্ক গায়ে লেখা শক্তি বৃদ্ধি করে, বাড়ায় কর্মদক্ষতা, করে রিহাইড্রেট ও রিফ্রেশড। অরেঞ্জ ও লেমন ফ্লেভারে টেস্টি ও হেলদি। পণ্যের গায়ে ভোক্তাকে প্রলুব্ধ করার মতো সব কথা। হাটে বাজারে দোকানে দোকানে পণ্য হচ্ছে বেচা বিক্রি। পণ্যের গুণগত মান যাচাই বাছাই ও বাজারজাতকরণের অনুমোদন প্রদানকারী প্রতিষ্ঠান বিএসটিআই জানে না কিছুই। তাদের কোনো অনুমোদনও নেই এসব পণ্য বিক্রির। রিচার্জ অরেঞ্জ রিভাই ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, ব্রুভানা স্পোর্টস প্লাস ও অ্যাক্টিভ প্লাস ড্রিঙ্কের গায়ে লেখা পানি শূন্যতা দূর করে, ক্লান্তিও দূর করে, মাসল ঠিক করে। একে সস্তা প্রলোভন হিসাবে দেখছেন অনেকেই। এই 5টি পণ্যের আইনগত ভিত্তি না থাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য কর্মকর্তা মহানগর স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।
মঙ্গলবার শুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অনুমোদনহীন 5টি পণ্যের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এই পণ্য লেভেলের গায়ে বিভিন্ন ধরনের অভিব্যক্তি প্রকাশ করে, তখন আমি আমার যথাযথ উদ্বোধন কর্তৃপক্ষকে অবগত করি। উদ্বোধন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন নিয়ে অত্র বিশুদ্ধ খাদ্য আদালতে আজকে 5টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করি, 5টি পণ্যের বিরুদ্ধে। বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর স্যার, এই বিচারক উনি গ্রেফতারি পরোয়ানা জারি করেন। নিরাপদ খাদ্য আইন এবং বিশুদ্ধ খাদ্যবিধি 2017 এর সুস্পষ্ট লঙ্ঘন। এসব পণ্যের বিজ্ঞাপনের কোনো বিজ্ঞান ভিত্তিক প্রমাণ নেই, রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানেরও অনুমোদন নেই। এসব পণ্য ওষুধ নাকি কোমল পানীয় তাও স্পষ্ট নয়। এই পণ্যগুলো কোনো অনুমোদন নেই এবং যে পণ্যের লেভেলের গায়ে যে অভিব্যক্তি প্রকাশ করেছে, অভিব্যক্তিগুলো আসলে খুবই দুঃখজনক। যেমন এটা কি ওষুধ নাকি ড্রিঙ্কস, সেটা আমি ওষুধ প্রশাসনের কাছে এই ধরনের অভিব্যক্তি বিষয়ে কর্তৃপক্ষের কাছে লিখিত আমার জানতে চেয়েছিলাম। তখন স্যারেরা যেখান থেকে বললেন একজন উপপরিচালক না, আমাদের কাছ থেকে তারা কোনো পারমিশন নেয়, এমনকি বিএসটির কাছ থেকে কোনো পারমিশন নেয়, কোনো লোগো নেই। আগামী 5, 6 ও 9 জুন 5টি ইলেকট্রোলাইট ড্রিঙ্ক কোম্পানির মালিককে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে শক্তিশালী অবস্থান নিয়েছে রাশিয়া। হাজার হাজার সেনা সম্মুখ সারিতে থাকায় পেরে উঠছে না ইউক্রেন। বিশ্লেষকরা বলছেন খার্কিভ দখলে নিলে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় বসতে হতে পারে ইউক্রেনকে। এদিকে হামলার প্রবণতা বাড়ার মধ্যেই পূর্ব ঘোষণা ছাড়া কিয়েভ সফরে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আরও জানাবেন ঈশিতা ব্রহ্ম। এ যেন দুঃস্বপ্ন দেখছে ইউক্রেন। দেশটির পূর্বাঞ্চলে খার্কিভে রাশিয়ার আগ্রাসন সোমবারও অব্যাহত। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খার্কিভের উত্তরাঞ্চল। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম এই শহরে রুশ সেনারা প্রবেশ করেছে গেল 10 মে। পূর্বাঞ্চলে একটু একটু করে সেনা সক্ষমতা বাড়াচ্ছে মস্কো, যেখানে দুর্বল হচ্ছে কিয়েভের অবস্থান। পশ্চিমা সামরিক সহায়তার অভাবে 1000 কিলোমিটারের সম্মুখ সারির পুরোটাতেই ইউক্রেনের জন্য টিকে থাকা কঠিন হচ্ছে। শুক্রবার থেকে এখন পর্যন্ত খার্কিভের 9টি গ্রাম দখল করে ফেলেছে বলে দাবি করছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের দাবি রাশিয়া সফলতা পেয়েছে, সেনাদের দমিয়ে রাখতে অনেক বেগ পেতে হচ্ছে তাদের। বিশ্লেষকরা বলছেন ইউক্রেনের অভ্যন্তরে রুশ সেনা দলের এত দ্রুত অগ্রসর হওয়ার বিষয়টি সেনা অভিযান শুরুর পর এই প্রথম। খার্কিভের গভর্নর বলছেন রাশিয়া ছোট ছোট সেনাদল নিয়ে ইউক্রেনের ভূখণ্ড দখলে এগিয়ে যাচ্ছে। শুক্রবার থেকে 100 স্কয়ার কিলোমিটার এলাকা দখলে নিয়েছে রাশিয়া। এর মধ্যে চলছে ড্রোন হামলা। ইউক্রেনের নিরাপত্তা কাউন্সিল বলছে শুধু খার্কিভের বিরুদ্ধেই রাশিয়ার হাজার হাজার সেনা প্রস্তুত। সীমান্তে ছিল 50,000, এখন আরও 30,000 সেনা আসছে। সংবাদ মাধ্যম আরটির বিশ্লেষণ বলছে কিয়েভের জন্য দুঃস্বপ্ন শুরু হয়েছে, কারণ 18 মাস আগে একই এলাকা রাশিয়া থেকে দখলে নিয়েছিল তারা। এখন রাশিয়া খার্কিভকে চরম চাপের মুখে রেখেছে। ভলোদিমির জেলেনস্কি খার্কিভে কম সেনা সদস্য আর সামরিক সরঞ্জাম পাঠানোয় লোকসান হয়েছে অনেক বেশি। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন কিয়েভ এখন বিপজ্জনক পরিস্থিতিতে আছে, যেখানে পশ্চিমাদের সামরিক সহায়তার সংকট তো আছেই, পাশাপাশি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে রাশিয়ার সেনা সক্ষমতা ভেঙে দিতে পারে ইউক্রেনীয়দের মনোবল। এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে কিয়েভকে যুদ্ধবিরতির জন্য আলোচনায় বসতে হতে পারে মস্কোর সঙ্গে। যদিও হোয়াইট হাউস বলছে কংগ্রেসে অনুমোদিত $6,000 কোটি সামরিক সহায়তার মধ্যে কিছু সমরাস্ত্র ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে আছে। Law took effect now 2-3 weeks ago. The president signed out $1 billion package. Some of that equipment is already on the battlefield. On Friday, he signed out another package. Some of that equipment will get onto the battlefield this week. Now, some of it has a longer lead time in terms of our ability to ship it. এর মধ্যেই মঙ্গলবার কিয়েভ সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। যুদ্ধক্ষেত্রের সবশেষ অবস্থা, যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক সহায়তা আর ইউক্রেনের অর্থনীতি পুনর্গঠন নিয়ে ব্লিংকেন আলোচনা করবেন ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। ঈশিতা ব্রহ্ম, এখন, বিশ্ব। শেষ করছি সন্ধ্যাবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।